ঘরের মাঠে নিজেরাই যেন অ্যাওয়ে টিম টাইগাররা নিজেদের উইকেট নিজেরাই বুঝতে পারছে না। আজ সিরিজ জয়ের মিশন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ কি ট্রফি হাতে তুলতে পারবে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহেব, আপনাকে স্বাগত খেলা যোগে। আসলে অনেক কিছু ভুল আছে, আমরা গেল ম্যাচটাতে দেখেছি যেমনটা হওয়া উচিত ছিল সুপার ওভারে, যে তেমনটা আমরা পাইনি। আমরা দেখতে পেলাম মোহাম্মদ আশরাফুল বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন যে আসলেই কি হেড কোচ ফিল সিমন্স এখানে অ্যাক্টিভ। আমরা দেখতে পাচ্ছি মিরাজ এবং সালাউদ্দিন তারাই আসলে পরামর্শ করছেন মাঠে, তারাই আসলে ব্যাটিং অর্ডার সেট করছেন দূর থেকে, যেটা মনে হচ্ছে। এটা আমরা আফগানিস্তান সিরিজও দেখেছি। এই যে হেড কোচের অ্যাবসেন্ট হয়ে যাওয়া এবং সালাউদ্দিন মানে একটা লিডিং রোলে চলে আসা, এটা কি আসলে মানে যে অর্ডারটা সেটাকে ব্রেক করছে কিনা? না, আপনি ঠিকই বলেছেন। এবং আশরাফুল ভাই যেটা বললেন যে একটি ব্যাপার কিন্তু তিনি এই পুরো কথার ভিতরে একটি কথা তার আছে যে শান্ত কি কখনো মন খারাপ করবে, এই জন্য কি মিরাজ তাকে নিয়েছে। মানে এটা কি ধরনের অপেশাদার একটা, যদি এটা হয়ে থাকে আমি জানি না, তবে যেটা উনি বললেন এবং ইঙ্গিত দিলেন যে শান্তকে মন ভালো করার জন্য তাকে সুপার ওভারে 3 নম্বরে নামানো হয়েছে, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে তিনি একটা পিঞ্চ দিয়ে দিলেন। এটা নিয়ে আমার মনে হয় ভাবা উচিত। এবং এর আগেও কিন্তু আমরা শুনেছি যে মিরাজের ক্যাপ্টেন্সিতে ড্রেসিং রুমে কানাঘুষা আছে, অনেকে অস্বস্তিতে থাকেন। তো তার এই ক্যাপ্টেন্সি নিয়ে ওয়ান ডেতে আমরা যেভাবে আগাচ্ছি, এবং আমরা দেখেছি আগের ম্যাচটাতে, সেকেন্ড ম্যাচটাতে তিনি বোলিং যে শাফলিং করেছিলেন সেখানে কিন্তু তার একটু, আমি বলবো যে তিনি ক্যালকুলেশনে ভুল করে ফেলেছিলেন। তিনি 46 নম্বর ওভারে নিজে এসেছিলেন। এবং আমরা একটু যদি খেয়াল করি, মিরাজের ভিতর কিন্তু এই ব্যাপারটা আছে, নতুন কোনো ব্যাটার আসলে পরে কিন্তু তিনি বোলিং এ চলে আসেন। প্রশ্ন ছিল হচ্ছে যে মানে হেড কোচ অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন, তাই আসলে মাঠে প্রভাব ফেলতে পারছেন না। এখানে কোচ সালাউদ্দিন এবং মিরাজের যে ক্যামিওটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি আসলে আমাদের যে অর্ডারটা সেটা ব্রেক করছে কিনা, চেইন অফ কমান্ডটা ব্রেক করছে কিনা? অবশ্যই। এবং আপনি যদি খেয়াল করেন এই সিরিজে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, যেটা আমরা খেয়াল করছি যে এক্সপেক্টার, ওয়েস্ট ইন্ডিজের এক্সপেক্টার কিন্তু ড্যারেন সামি, তিনি কিন্তু ডাগ আউট থেকে একরকম খেলে যাচ্ছেন। তিনি আমরা সৌম্যর সুপার ওভারে যেটা দেখলাম, তিনি কিন্তু ফিল্ড প্লেসিংগুলো সময় নিলেন, 2 মিনিট সময়, এইগুলো কিন্তু ছোটো ছোটো ব্যাপার। সেখানে কিন্তু আমাদের কোচিং স্টাফদের ভিতর, আমি এর আগের ইয়েতেও বলেছি, আমাদের কোচ তিনি বয়স্ক কোচ, তার মানে তিনি নড়াচড়া করে কি, মানে এটা কিন্তু চোখে লাগে। এবং সালাউদ্দিন ভাই পুরা রোলটা প্লে করে, আমরা এটা জানি ড্রেসিং রুমে, এটা জানি যে তিনি পুরা রোলটা প্লে করছে। কে স্কোয়াড কেমন হবে, 11 কেমন হবে, সুপার ওভারে কে খেলবেন, এটা নিয়ে তিনি কথা বলছেন। এবং তিনি বাইরে থাকতে কিন্তু আগে খুব একটা কথা বলতেন কমন সেন্স নিয়ে, ক্রিকেটারদের যে কমন সেন্স, এখন কিন্তু তার প্রমাণ করার সুযোগ এসেছে কমন সেন্সের। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার সেই কমন সেন্সের জায়গা থেকে তিনি সরে আসছেন। তো এটা আসলে মানে আমি কি বলবো, বাইরে থেকে যেটা তিনি বলছিলেন, ভেতরে এসে সেটা করতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি যে নাজমুল হোসেন শান্ত, যে কিনা টি-20 দলে সুযোগ পায় না, তাকে সুপার ওভারে আপনি নামিয়ে দিলেন। অথচ যে ছেলেটা 200 স্ট্রাইক রেটে ব্যাট চালালো, রিশাদ হোসেন, তাকে আপনি সুযোগ দিলেন না। অন্যদিকে আমরা যদি দেখি ওয়েস্ট ইন্ডিজের দিকে, তারা আসলে দেখতে পাচ্ছে যাদের নামিয়েছে তারা কিন্তু ওই 3, 5, 6 যারা খেলেছে, ভালো করেছে, তাদেরকেই আসলে সুযোগটা তারা দিয়েছে। তো এই যে এই গেম সেন্স বা কমন সেন্সের কথা বলছি, এই নর্মাল বা বেসিক জায়গাগুলো থেকে আমরা সরে যাচ্ছি কেন? আসলে একটা প্রথা ভাঙতে হয়। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তার প্রথা ভেঙেই, আপনি যদি খেয়াল করেন, 50 ওভারই তারা স্পিনার করেছে। এটা তাদের মিরপুর পিচের উপরে আমি বলবো একটা নীরব প্রতিবাদের মতন, তারা কিন্তু 50 ওভারই স্পিনার দিয়ে খেলেছে। তো সেখানে প্রথাটা আপনার ভাঙতে হবে। আমরা কিন্তু সেই প্রথাটা ভাঙতে পারিনি। সুপার ওভারে পুরনো বলে খেলা হয়েছে। পুরনো বলে কিন্তু আমরা যেই ব্যাটারগুলোকে নামিয়েছি তারা কিন্তু হার্ড বলে শর্ট খেলার জন্য অভ্যস্ত। পুরনো বলে রিশাদ কিন্তু, যেটা আশরাফুল ভাই বললেন যে লম্বা পা, লম্বা হাত দিয়ে তিনি যে অ্যাডভান্টেজটা পাচ্ছিলেন, সেটা কিন্তু আমরা দেখলাম সুপার ওভার আমাদের কেউ পারলো না। তো এইখানে ছোট ছোট ব্যাপার কোচিং স্টাফ তারা অবশ্যই ভালো জানেন, কিন্তু আমি জানি না কি কারণে তাদের মানে সুইচ অফ হয়ে গিয়েছিল কিনা, আমি বলতে পারবো না। আমরা দেখি যে বরাবরই যখন বাংলাদেশ দল মাঠে আসলে গুবলেট পাকায়, যখনই তারা হযবরল অবস্থার মধ্যে দিয়ে যায়, তখনই একটা আউট অফ দ্য বক্স একটা আলোচনার টপিক তুলে আনা হয় এবং যেটা নিয়ে মশগুল করে পাবলিকদেরকে তাদের মূল জায়গা থেকে ফোকাসটা সরিয়ে দেওয়া হয়। এখন নতুন আমরা একটা আলোচনা দেখতে পাচ্ছি, গতকাল থেকে খুবই চাউর হয়েছে যে মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হতে যাচ্ছেন। সো এই যে মানে একটা মানে বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা, ব্যর্থতাকে ঢাকতে যে আমি নতুন একটা টপিকে আলোচনা দিচ্ছি, এটা মানে মাঠের ক্রিকেটে কতটা প্রভাব ফেলে? এটা কিন্তু প্রভাব ফেলে, আমি যতটুকু জানি। এটা কিন্তু কানাঘুষা হয় ড্রেসিং রুমে, এই ব্যাপারগুলো চলে আসে। এবং আমরা কিন্তু আশরাফুলের ব্যাপারটা আমি বলতে পারবো না, তবে বুলবুল ভাই কিন্তু একটু ব্যাটিং কোচ ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু একটু খুঁজছেন যে আমাদের যে প্রত্যাশাটা ছিল সালাউদ্দিন ভাইয়ের কাছে, তিনি যে কথা বড় বড় কথা বলতেন, দেশসেরা কোচ। আমরা আসলে দেশসেরা কোচ বলেছি নিজেরাই, এইগুলো আমরাই তৈরি করি, আমরা এবার ভাঙি, আবার নতুন করে টপিক তৈরি হয়। তো এইগুলো আমার মনে হয় যে ক্রিকেটের ব্যাপারগুলোর থেকে আসলে আপনি ঠিকই বলেছেন, ওই চোখটা সরে আসে।
এটা আসলে আমার মনে হয় যে একজন প্রফেশনাল ক্রিকেটারদের যেমন আমাদের সাপোর্টারদের ওরকম ব্যাপারটা ভাবা উচিত। আমরা কোচ সালাউদ্দিনকে নিয়ে তো অনেক কথা বলেছিলাম, আমরা নিজেরাই বলেছিলাম, দর্শকরাও বলেছিল যে দেশি কোচদের কেন আমরা প্রাধান্য দিচ্ছি না, তাদেরকে কেন আমরা জাতীয় দলে কাজে লাগাচ্ছি না। সে সালাউদ্দিন এলেন, এখন তিনি আবার ভিলেন। এখন কথা হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে আমরা বলছি যে তার হওয়া উচিত ব্যাটিং কোচ, এবং অনেক জায়গা থেকে মানে গুঞ্জন উঠেছে তিনি ব্যাটিং কোচ হচ্ছেন। মোহাম্মদ আশরাফুল কি পরবর্তীতে সালাউদ্দিনের মতনই তার পরিণতিটা হবে? এটা তো আসলে সময় বলে দিবে যে কি হবে। তবে আশরাফুল কিন্তু তিনি ইংল্যান্ডে, আমরা জানি যে ইংল্যান্ড থেকে কোচিং এর কোর্স করে এসেছেন এবং সম্প্রতি জাতীয় দলে বরিশালের কোচের দায়িত্ব তিনি পালন করবেন। সব কিছু মিলে কিন্তু আশরাফুলের একটা অভিজ্ঞতা আছে এবং এই ছোট ছোট এবং তার সাথে তার ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড যেটা বলি, তিনি একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশের এই ফেজগুলো পার করে এসেছেন। তিনি ড্রেসিং রুম বলেন, প্লেয়ারদের, লোকাল ক্রিকেটারদের সবার সাথে তার সম্পৃক্ততাটা ভালো। তো সব মিলে একটা হতে পারে, একটা আউট অফ দ্য বক্স একটা ভালো কিছু হতে পারে। কিন্তু আশরাফুল তো বলছেন যে আসলে তিনি বয়সভিত্তিক পর্যায়ে কাজ করতে পছন্দ করবেন। সবচেয়ে সিরিয়াস যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যাদেরকে এখন সামলাচ্ছি জাতীয় দলে, তারা তো লম্বা সময় ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, 10 বছর 15 বছর। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কি তাদের কিছু শেখানোর আছে? সো আশরাফুল আসলেও কি এখানে কোনো একটা গুণগত পরিবর্তন আসতে পারে? না, তার অভিজ্ঞতাগুলো তিনি শেয়ার করতে পারেন। তিনি যেমন কালকে বললেন যে ওই সময়টা সুপার ওভার আমি শান্তকে কেন নামাবো, সেই প্রশ্নটা কিন্তু তিনি করেছেন। সেই প্রশ্নটা কিন্তু হওয়া উচিত ছিল আমাদের টিম ম্যানেজমেন্টের, মানে আগের ম্যাচে সালাউদ্দিন ভাই এবং কোচ সিমন্সের। সেটা যদি আশরাফুল থাকতো তিনি হয়তো সেটা নামাতেন না। তো এরকম ছোট ছোট ব্যাপার তার অভিজ্ঞতা থেকেই তিনি এগুলা আসলে কাজে লাগাবেন। আমরা তো দেখতে পাচ্ছি যে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল একটা ম্যাচ, সিরিজ নির্ধারণী। আসলে বিশ্বকাপে সরাসরি আমরা কোয়ালিফাই করবো কিনা এ ধরনের অনেক প্রশ্ন এখনো আছে সামনে। আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট কি হতে পারে? আমরা দেখতে পেয়েছি যে মুস্তাফিজকে গত ম্যাচে নামানো হয়েছিল, বাট তাকে 2 ওভার করানো হয়নি, মানে তার কোটাটা পূরণ হয়নি। আজকে কি আমরা ওয়েস্ট ইন্ডিজের মতোই 5 স্পিনার নিয়ে খেলাটা উচিত হবে, নাকি মুস্তাফিজও সেখানে একটা রোল প্লে করতে পারেন? না, আপনি যেটা বললেন র্যাঙ্কিং এর কথা, আসলে আমরা 9 আর 10-এর ভিতর এই সিরিজটা, টুর্নামেন্টটা হচ্ছে মনে হচ্ছে যে একটা ছোটদের এল ক্লাসিকো। হ্যাঁ, প্রচন্ড মানে দুই পক্ষ থেকেই বোলিং বলেন, ব্যাটিং বলেন, কাছাকাছি। তো এমন একটা পর্যায়ে এমন এসে কিন্তু আপনার দুই দলের যখন সমান সমান হয়ে যায়, তখন ম্যাচের ফলাফলটা আসলে স্বর্ণের নিক্তির মতন একদম সূক্ষ্ম হতে হয়। সেখানে ফিল্ডিংটা একটা বড় রোল প্লে করে। এবং আমরা যদি দেখি মিরপুরের এই পিচে, আমরা অনেক কথা বলছি যে এমন একটা পিচে, মানে ব্ল্যাকবোর্ডের মতন একটা পিচ, সেখানে এসে আসলে ব্যাটাররা সন্ধ্যার পরে প্রায় হারিকেন নিয়ে তাদের ব্যাটিং নামতে হয় ডিম লাইটে। তো এইটা এখন যেটা হয়েছে, আমি আজকের ম্যাচটার কথা যদি বলি, আমার আজকের ম্যাচের সবচেয়ে আমার কনসার্নের জায়গা থাকবে যে টসে জিতে যদি আমরা পরে যদি ব্যাটিংয়ের করতে পারি, মানে করতে হয়, তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা আরও বেড়ে যাবে। এবং বোলিংয়ের যেটা বললেন যে মুস্তাফিজকে অবশ্যই, মুস্তাফিজ আপনি দলে থাকলে তাকে 10 ওভার আপনি ইউজ করাবেন, এটাই ধরে নেওয়া হয়। এবং মুস্তাফিজ আইপিএলে খেলে, তাকে যেভাবে ক্যাপ্টেনটা হ্যান্ডেল করে, আমার মনে হয় সে সেভাবে হ্যান্ডেল করতে পারছে না, মিরাজ করতে পারছে না। এই ধরনের উইকেটে যেখানে 5 জন স্পিনার খেলছেন, এই উইকেটে খেলে আসলে আমরা কিভাবে 2027 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি? আসলে একটা চৌরাস্তার মোড়ে এসে কিন্তু আপনার যে কোনো একটা দিক বেছে নিতে হয়। বাংলাদেশে এখন সেই চৌরাস্তার মোড়টাতে পৌঁছে গেছে। আপনার হয় ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য এরকম পিচ, বিদেশি দলগুলোকে ডেকে এনে এরকম পিচ আতিথেয়তা দিতে হবে, আর নয়তো স্পোর্টিং পিচ করে কোনো ম্যাচ জিতবেন, কোনো ম্যাচ হারবেন। তো বাংলাদেশ সেই পথটি বেছে নিয়েছে, এই কালো মাটির পিচে অতিথিদের ডেকে এনে আপনি নাকানি চোবানি খাওয়াতে হবে। এই উইকেটে আসলে আমরা তো বলছি যে এটা স্পোর্টিং হচ্ছে না, এবং এই উইকেটে যেমনভাবে আমরা চাচ্ছি জাতীয় দলের খেলা দেখতে, তেমনটা দেখতে পাচ্ছি না। এটা চেঞ্জ করা কতটা আসলে ইজি এবং বা কতটা টাফ? আসলে এই পিচটা কিন্তু আমাদের শুরুতে 2006 সালে যখন ছিল, তখন কিন্তু আসলে এটা একটা সোনার ডিম পাড়া হাঁসের মতনই ছিল। সেটাকে আমরা পেট কেটে এমন করে ফেলেছি। এখন এইটা আপনাকে পুরোটা ডিগ না করে উঠে না ফেললে পরে হবে না। আমাদের যখন নাকি 2012 এবং 2016-তে বোধহয় আউটফিল্ড চেঞ্জ করা হলো, ড্রেনেজ সিস্টেম, তখন কিন্তু এই 8টি উইকেট কিন্তু ডিগ করে চেঞ্জ করা হয়নি। এবং এই জন্য এটা একটা সব কিছুর একটা লঞ্জিবিলিটি থাকে। সেখানে কিন্তু আপনার এই পিচেরও মানে একটা বয়স হয়ে গেছে। এবং গামিনী যেটা করতো যে পিচের পরে সাদা আলগা ঘাস দিয়ে, সবুজ ঘাস দিয়ে পুরো ডাম্পিং করে ফেলছিল, অর্গানিক ডাম্পিং হয়ে গেছে এই পিচটা। এই পিচে এখন আসলে কালো মাটির লেপা ছাড়া আসলে হ্যামিংয়ের কিছুই করার নাই। এবং আমার মনে হয় যে এটা ডিগ করতে হবে, 1 থেকে 1.5 বছর আপনার এইটার সময় লাগবে। এই মাঠকে ভুলে যেয়ে অন্য মাঠে খেলতে হবে এবং সেই সময়টা আপনাকে দিতে হবে। আমরা যদি খেয়াল করেন, আপনি অ্যাডিলেড 100 বর্ষের বেশি ওই মাঠটা অস্ট্রেলিয়ার, সেখানেই 183 কি 86টা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে। সেখানে মিরপুরে আমরা 200-র উপরে 216টা ম্যাচ খেলে ফেলেছি। তো একটা এত চাপ দিলে পরে আসলে এটা কমিউনিটি সেন্টারের মতন হয়ে যাবে, সব একসাথে খেলে এটা হয় না। আজকের প্ল্যানটা কি হওয়া উচিত? মানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং অর্ডার নিয়ে তার কিছু বলার নেই, এখানে সাইফ, সৌম্য, তাহমিদুদ্দিন,
শান্তরা আছেন। সো এই জায়গাটাতে আসলে কি কাজ করা যেতে পারে? আমরা কেউ অন্য কাউকে এখানে রিপ্লেস করতে পারি কিনা, বা এই ব্যাটিং অর্ডারে কোন ধরনের এক্সপেরিমেন্ট করা যায় কিনা আজকে? আমার মনে হয় যে সাইফ এবং শান্তর কাছে ইনিংসটা ডিউ হয়ে আছে বাংলাদেশ দলের। তারা সাইফের কথাই যদি বলি, তিনি কিন্তু সেভাবে যে প্রত্যাশাটা করা হয়েছিল সেভাবে হচ্ছে না। সাইফ আমরা দেখতে পেয়েছি তিনি ভালো স্পোর্টিং উইকেটে ভালো খেলেছেন, সংযুক্ত আরব আমিরাতে খুব ভালো খেলেছেন তিনি। আমরা এশিয়া কাপে দেখেছি, আমরা আফগানিস্তান সিরিজে দেখলাম। আসলে যদি উল্টোটা বলি আমরা, যে আমরা কি আসলে এই মিরপুরের পিচে খেলে সাইফের মতো প্রতিভাতে হারিয়ে ফেলছে কিনা বা নষ্ট করছে কিনা? আসলে আপনার একটা জিনিস কিন্তু মানতে হবে, আসলে জসমিন দেশে জদাচার, যে দেশে যেটা হয় আপনার রোমে গেলে রোমান হতে হয়। তো মিরপুরে আসলে আপনাকে ওইভাবেই খেলতে হবে, মিরপুরের কায়দায় খেলতে হবে, সাইফকেও সেটা মানিয়ে নিতে হবে। আমি মিরপুরের পিচে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সাইফকে যেটা আমার মনে হয় যে করা উচিত, তাকে একটু সময় নিয়ে থিতু হয়ে 20-30টা রানের পরে যে চার্জ করা কিংবা এরকম কিছু করা উচিত, তাহলে হয়তো সাইফকের মতনই পাবো। সেটাই আসলে, বা আমরা সৌম্য সরকারকে দেখেছি 2015 বিশ্বকাপে তিনি ভালো খেলছিলেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে, তারপর আসলে সেই বিশ্বকাপ পর তিনি হারিয়ে গেলেন। এক বছর ভালো খেলছিলেন, এরপরে আবার সাইফকে দেখতে পাচ্ছি যে তিনি আসলেন ভালো করলেন, আবার দেখতে পাচ্ছি তার ব্যাটে রান নেই। আসলে এই জায়গাগুলোতে অনেক কাজ করারই আছে। ধন্যবাদ সঞ্জয় সাপিয়াল আপনাকে আমাদের সাথে থাকার জন্য।